আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারেন না? আমি ঠিক কী চাই সেটা কি সত্যি আপনার অজানা? শুধু আমার রাগটা আপনার চোখে পড়ে, কিন্তু এই বুকের ভেতরটা যে কতটা ছটফট করে সেটাকে আপনি কোনোদিনও বোঝেন না। হৃদি এবার যেন বৈদ্যুতিক শক খাওয়ার মতো চমকে উঠল। ও যতটা না শুভ্রের কথায় অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে শুভ্রের আপনি সম্বোধনে। এই নবাব তো ওকে তুই ছাড়া সম্বোধন করে না, আজ হঠাৎ এই দূরত্ব কেন? হৃদি বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। না, আমি বুঝি না। আমি একটা অবুঝ মেয়ে। আমি অত শত বুঝি না। চোখের ভাষার চেয়ে আমি মুখের ভাষায় বেশি বিশ্বাসী। যা বলার সোজাসুজি মুখে বললেই হয়। এত হেয়ালির কি আছে, হ্যাঁ? সত্যি কি অবুঝ? আপনি সবটা বুঝে অবুঝের মতো ভান করেন। হৃদি এক মুহূর্তের জন্য শুভ্রের ওই সম্মোহনী দৃষ্টিতে থমকে গেল। ওর বুকের ভেতরটা তখন রীতিমতো ড্রাম বাজাচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তেড়ামি করে জবাব দিল। সেরকম মেয়ে আমি নই। ভান করার মতো সস্তা স্বভাব আমার নেই। যা মনে থাকে তাই মুখে বলি। শুভ্র এক বুক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল। ওর বুকের ভেতরের ঝড়টা যেন এক নিমেষেই বাইরের নিস্তব্ধতায় মিশে গেল। ও খুব ধীর লয়ে হৃদির কোমর থেকে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। রুমে চলে যা। বলেই সে হৃদিকে সেরে দিয়ে আবার ছাদের রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। হৃদিও এবার দমে যাওয়ার পাত্র নয়। ও চলে যেতে যেতে হুট করে থমকে দাঁড়ালো। ওর ভেতর জমে থাকা একরাশ হাহাকার আর জমানো অভিমান এবার আগ্নেয়গিরির লাভার মতো ফেটে পড়ল। মাঝে মাঝে ভাবি আল্লাহ কেন যে আপনার মতো এক শক্ত পাথরের মনের মানুষের প্রতি আমাকে আসক্ত করলো, যার মনের ভেতর ভালোবাসা বলতে আদৌ কিছু আছে কিনা তা নিয়ে আজও আমার ঘোর সন্দেহ হয়। বিশ্বাস করেন শুভ্র, আপনাকে ভালোবেসে আমি প্রতিটা সেকেন্ডে বিষণ্ণতায় কাটাচ্ছি। ভীষণ কষ্ট পাচ্ছি আমি। ভালোবাসা সত্যি সুখের হয় না, অন্তত আপনার ক্ষেত্রে তো নয়। আপনি আমাকে গভীর মায়ায় ধরেছেন, আবার পরক্ষণে এই অবহেলা ছুঁড়ে ফেলেছেন। কেন এমন করছেন তাও আমি জানি না। শুভ্র নিশ্চল হয়ে দাঁড়িয়ে শুনছে। হৃদি থামল না। ওর দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। শুধু একটা কথা বলে রাখছি, আমি এমনিতেই অনেকটা ভেঙে পড়েছি। দয়া করে আমাকে আর নতুন করে ভাঙবেন না, নাহলে আমি সত্যি কাচের মতো টুকরো টুকরো হয়ে যাব। তখন আপনি শুধু চারিদিকে ছড়িয়ে থাকা ওই ভাঙা কাচগুলোর ধারটুকুই পাবেন। সেই পূর্ণ আস্ত হৃদিকে আর কোনোদিনও জোড়া লাগাতে পারবেন না। কথাগুলো শেষ করে হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর শক্তি পেল না। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে প্রায় দৌড়ে ছাদ থেকে নেমে গেল ও। শুভ্র পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদির শেষ কথাগুলো, বিশেষ করে ওই ভাঙা কাচের উপমাটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। ওর ভেতরের সেই দম্ভের দেয়ালটা যেন মুহূর্তেই ধসে পড়ল। সে কি সত্যিই তার মনোমোহিনীকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলছে? হৃদিকে হারানোর চিন্তাটা মাথায় আসতেই শুভ্রর বুকের বাঁ দিকটায় একটা তীব্র মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য ওর দম বন্ধ হয়ে এলো। না, সে আর কাউকে সহ্য করতে পারবে না। তার মনোমোহিনীকে সে কোনোভাবেই হারাতে পারবে না। শুভ্র ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল নিজেকে শান্ত করতে। হঠাৎ ওর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হাসি ফুটে উঠল। ও পকেট থেকে ফোনটা বের করল। নবাব এবার আর দেরি করবে না। ও এবার হার মানবে, তবে সেই হার হবে তার মনোমোহিনীর ভালোবাসার কাছে। ও দ্রুত গুগল সার্চ বাটনে টাইপ করতে শুরু করল। ইউনিয়ন, নতুন কিছু প্রপোজ করার টিপস। সকালবেলা বাড়ির সামনে একটা ব্যস্ততা। রাসেল সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। উদ্দেশ্য, আজই সে বাড়ি ফিরে যাচ্ছে। ওর বাবা কয়েকবার ফোন দিয়েছেন, বিশেষ প্রয়োজনে ওকে এক্ষুনি যেতে হবে। রাসেল একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি, তুমি তো আমাদের বাসায় অনেক দিন ধরে যাও না। এবার কিন্তু খালার সাথে অবশ্যই যাবে, মনে থাকে যেন। যাবো না এক সময় ভাইয়া, সুযোগ করে চলে আসবো। এক সময় কেন, এই বাড়ি যাবে কিন্তু, কোনো অজুহাত শুনব না। বলেই সে রাবেয়া এহসানের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, কি খালা, এবার আমাদের বাসায় যাচ্ছ তো তোমরা? ঠিক আছে রে বাবা, এবার অবশ্যই যাব। প্রমিস করো। হ্যাঁ রে পাগল, প্রমিস। রাসেল এবার দারুণ খুশি হয়ে হৃদির দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, আসি তাহলে, দেখা হচ্ছে খুব দ্রুতই, বড়জোর 2 দিনের মধ্যে। হৃদি হালকা একটা হাসি দিল। ঠিক তখনই সাহেরা চৌধুরী ব্যস্ত হয়ে বলে উঠলেন, সে কি, শুভ্র তো এখনো ঘুম থেকে ওঠেনি, ওর সাথে দেখা না করেই চলে যাবে? ব্রো তো এখনো ঘুমে বিভোর, ডাকলে আবার যদি খেপে যায়। যা তোমা, গিয়ে একটু শুভ্রকে ডেকে নিয়ে আয়। আমরাও তো কাল পরশু চলে যাব, আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। হৃদির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। কাল রাতের সেই ছাদের ঘটনা মনে পড়তেই ও কেমন কুকড়ে গেল।
ওর সামনে যাওয়ার মতো সাহস এই মুহূর্তে একদমই খুঁজে পাচ্ছে না রিদি। কিন্তু সবার সামনে এখন না বললেও কেমন দেখায়। এসব ভেবে একরাশ অস্বস্তি নিয়ে রিদি দীর্ঘশ্বাস ফেলে ভারী পায়ে শুভ্রর রুমের সামনে চলে আসলো। রুমে ঢুকে রিদি এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র একটা কোলবালিশ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চাদরে নাক ঢেকে গভীর ঘুমে আচ্ছন্ন। উপরে ফ্যান ঘুরছে আর সেই বাতাসে ওর কপালের ওপর কয়েকটা চুল এলোমেলোভাবে উড়ছে। রিদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি মনে হলো এই প্রথম ও শুভ্রকে এত শান্ত আর ঘুমন্ত অবস্থায় দেখছে। রিদি মনে মনে ভাবল, ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে কি কিউট লাগছে, অথচ জেগে থাকলে যেন একটা আগ্নেয়গিরি। ও মন্ত্রমুগ্ধের মতো এক পা করে শুভ্রর বিছানার দিকে এগিয়ে গেল। রাতের সেই পাথর মনের মানুষটা এখন একদম এক অবুঝ শিশুর মতো অঘরে ঘুমাচ্ছে। চেনা মানুষটাকেও এই মুহূর্তে রিদির খুব অচেনা আর অদ্ভুত মায়াবী মনে হতে লাগল। রিদির হঠাৎ খুব ইচ্ছে হলো শুভ্রর গালে আলতো করে একটা চুমু খেতে। কেন জানি আজ এই পাষাণ মানুষটাকে একদম দুধের বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। রিদি দ্বিধায় পড়ে গেল। একদিকে মনটা চুমু খাওয়ার জন্য ছটপট করছে, অন্যদিকে ধরা পড়ার ভয়। পরক্ষণে ভাবল, ধুর, ও তো অঘরে ঘুমাচ্ছে, বুঝবে কিভাবে? একটা ছোট্ট করে দিয়ে একদম স্বাভাবিক হয়ে যাব, যেন কিছুই হয়নি। এই ভেবে রিদি বুক ঢিপঢিপানি নিয়ে সাহস করে মুখটে নিচু করল। তার তো অতি সন্তর্পণে শুভ্রর নরম গালে একটা আলতো পরশ দিয়ে ফেলল। চুমু খেয়েই চট করে সোজা হয়ে দাঁড়ালো। নিজের হার্টবিট যেন কান ফেটে বেরোচ্ছে। নিজেকে স্বাভাবিক করতে একটু গলা খাকারি দিয়ে ডেকে উঠল। শুভ্র ভাই, শুনছেন? কিন্তু শুভ্রর কোনো নাড়াচাড়া নেই। ও যেন ঘুমের রাজ্যে তলিয়ে আছে। রিদি এবার একটু গলা চড়িয়ে জোরে ডাকল, শুভ্র ভাই, শুনছেন? আর কত ঘুমাবেন? শুভ্র এবার একটু নড়ে চড়ে উঠল। কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটায় ওর বিরক্তিমাখা কপাল কুঁচকে গেল। ডাকিস না, ঘুমোতে দে, যা এখান থেকে। আপনাকে ডাকতে আমার বইয়ে গেছে, মামি পাঠালো তাই এসেছি। রাসেল ভাইয়া চলে যাচ্ছে, ডাকছে আপনাকে। রাসেল নামটা কানে যাওয়ার সাথে সাথে শুভ্রর ঘুমটা যেন ম্যাজিকের মতো উবে গেল। ও ঝট করে চোখ খুলে আড়মোড়া ভেঙে রিদির দিকে তাকালো। ও, তাহলে আপদ বিদায় হচ্ছে অবশেষে। কিসের আপদ? শুভ্র এবার রিদির কোনো কথার উত্তর দিল না। ও পাশ ফিরে উল্টো দিক হয়ে শুল। কোলবালিশটা আবার শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। অনেক কিছুই বুঝবি না তুই, যা এখন এখান থেকে, ঘুমোতে দে। ডাকবি না একদম, ডাকলে মেয়েরে দাঁত ফেলে দেব। দাঁত কি আপনার বাপের সম্পত্তি যে কথায় কথায় বলেন মেরে দাঁত ভেঙে দেব? হাড়কিপটে লোক একটা। শুভ্র এবার কোনো উত্তর দিল না। ও পাশ ফিরে গভীর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রিদির এটা কিছুতেই সহ্য হচ্ছে না। কি শান্তিতে ঘুমাচ্ছে লোকটা, অথচ কাল রাতে এই লোকটার দেওয়া যন্ত্রণায় রিদি চোখের দুটো পাতা এক করতে পারেনি। আর এখন অপরাধী লোকটা অঘরে ঘুমাচ্ছে, আর সে জেগে মরছে। না, শুভ্রের এই ঘুমের 12টা বাজাতেই হবে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। নোনালি পাতা। এই পাতার গন্ধ শুভ্র একদম সহ্য করতে পারে না। এক ফোঁটা গন্ধ নাকে গেলেই ওর বমি চলে আসে। যেই ভাব সেই কাজ। রিদি দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। কি রে, ও ওঠেনি? আমি যাব গিয়ে ডাকতে। না না মামি, তুমি দাঁড়াও, আমি এমন ব্যবস্থা করছি যে ও নিজেই দৌড়ে উঠে আসবে। বলেই বাড়ি থেকে বের হয়ে সোজা পুকুর পাড়ের দিকে দৌড় দিল। পুকুর পাড়ে আসতেই দেখল ঈশান, শুভ্রা, তুর্য, রিফাত আর পাখি গোল হয়ে দাঁড়িয়ে গল্প করছে। রিদি পুকুরের একদম কোণের দিকে যেতে লাগল, যেখানে নোনালি গাছটা আছে। হঠাৎ ঈশানের চোখ পড়ল রিদির ওপর। কি হয়েছে রিদি? ওইদিকে কোথায় যাচ্ছ? কিছু খুঁজছো নাকি? হ্যাঁ ভাইয়া, দুটো নোনালি পাতা লাগবে, মামি চাইলো তো, ওইগুলোই তুলতে এসেছি। ঈশান গাছটার দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে পড়ল। গাছটা একদম পুকুরের পাড় ঘেঁষে, মাটিও ভেজা। তুলতে গেলে পিছলে পুকুরে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। ঈশান ধীর পায়ে এগিয়ে এসে বলল, কিন্তু ওটা তো একদম কিনারে রিদি, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দরকার নেই তোমার যাওয়ার। না না ভাই, আমি ঠিক পারবো, সমস্যা হবে না। জেদ করো না তো, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। ঈশান প্যান্টের ভাঁজটা হাঁটু সমান করে তুলে নিল, যাতে কাদা না লাগে। সে অত্যন্ত সাবধানে পা ফেলে গাছটার দিকে এগিয়ে গেল। পুকুর পাড়ের ওই দিকটা বেশ পিচ্ছিল আর কর্দমাক্ত। ঈশানের একটু খিনখিনেও লাগছে আর ভয়ও হচ্ছে একটু। এদিক সেদিক হলেই সোজা কাদা জলে একাকার হয়ে পুকুরে পড়তে হবে। অনেক কসরত করে সে ডালটা টেনে ধরল। নোনালি পাতার সেই উৎকট গন্ধ নাকে আসতেই ঈশানেরও বমি বমি ভাব শুরু হয়ে গেল। তবুও কষ্ট করে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে সে পাড়ে উঠে এলো। পাতাগুলো রিদির হাতে দিয়ে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এই নাও তোমার পাতা,
যা গন্ধ রে বাবা। ধন্যবাদ ভাইয়া, অনেক বড় উপকার করলেন। বলেই রিদি আর এক মুহূর্ত দেরি করল না, এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। পা টিপে টিপে চোরের মতো শুভ্রের রুমে প্রবেশ করল ও। শুভ্র এখনও ঠিক আগের মতোই অঘরে ঘুমাচ্ছে। রিদি খুব সন্তর্পণে একটা একটা করে পাতা শুভ্রের একদম ডগায় সাজিয়ে রাখল। শুভ্রের প্রশ্বাসের বাতাসে হালকা পাতাগুলো উড়ে যেতে চাইল। তা দেখে রিদি চট করে টেবিল থেকে একটা ভারী পানির বোতল এনে পাতার এক কোণে চাপা দিয়ে রাখল, যাতে পাতাগুলো নড়াচড়া করতে না পারে আর গন্ধটা সরাসরি ওর নাকের ভেতর হানা দেয়। কাজ শেষ করে রিদি দ্রুত রুম থেকে বেরিয়ে দরজার আড়ালে গিয়ে দাঁড়াল। বুকটা দুরু কাঁপছে উত্তেজনায়। ও এক চোখ দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করল এবার এই ঘুমন্ত নবাবের কি দশা হয়। এবার বোঝো মজা, কাল রাতে আমার ঘুম হারাম করেছো না? এবার দেখো নোনালি পাতার ঠেলা। বারবার নাকের নিঃশ্বাসে সেই বিষাক্ত পাতার তীব্র গন্ধ শুভ্রর ফুসফুস অবধি পৌঁছে যাচ্ছে। অতিরিক্ত ঘুমের ঘোরে ও অবশ হয়ে পড়ে থাকায় প্রথমে টের পায়নি, কিন্তু শরীরের ভেতর এক বীভৎস অস্বস্তি দানা বাঁধছে। এদিকে রিদি দরজার আড়ালে দাঁড়িয়ে শ্বাস চেপে ধরে উঁকি দিচ্ছে। ও ভাবছিল শুভ্র হয়তো নাক সিটকে লাফিয়ে উঠবে আর সেই মজার দৃশ্য দেখেও প্রাণ ভরে হাসবে। কিন্তু বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত গন্ধ পেটের ভেতর গিয়ে পাকস্থলী ওলটপালট করে দিল। শুভ্রর তন্দ্রাটা ধীরে ধীরে যখন ভাঙল, তখন কিছু বুঝে ওঠার আগেই ওর দম আটকে আসার উপক্রম হল। কোনো কথা বা চিৎকার নয়, একদম ঘুমের ঘোরেই শুভ্র তোলপাড় করে বমি করে দিল। ওর শরীরটা ধনুকের মতো মেকে উঠল। ও অনেক কষ্টে বিছানায় উঠে বসল ঠিকই, কিন্তু সেই উথাল পাথাল যেন থামছেই না। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর ফর্সা মুখটা নীল হয়ে গেল। এদিকে রিদি শুভ্রর এই ভয়াবহ অবস্থা দেখে একদম পাথর হয়ে গেল। ওর বুকের ভেতরটা যেন মুহূর্তেই হিম হয়ে গেছে। হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও ও হারিয়ে ফেলেছে। ও তো স্রেফ মজা করতে চেয়েছিল, কিন্তু সামনে যা হচ্ছে সেটা যে ওর কল্পনাকেও ছাড়িয়ে গেছে। ও বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে সাহেরা চৌধুরী শুভ্র উঠছে না দেখে চিন্তিত মুখে ও রুমের দিকে আসছিলেন। দরজার সামনে রিদিকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই ভেতর থেকে বুক চিরে আসা সেই বমি করার শব্দটা তার কানে গেল। সাহেরা চৌধুরী আর এক সেকেন্ড দেরি করলেন না। তিনি পাগলের মতো দৌড়ে শুভ্রর কাছে গিয়ে ওকে জাপটে ধরলেন। তার দুই হাত শুভ্রর কাঁপুনিতে কেঁপে উঠছে। তিনি আর্তনাদ করে বলতে লাগলেন, শুভ্র, ওরে বাবা শুভ্র, কি হয়েছে তোর? এত বমি করছিস কেন বাপ? শুভ্রর অবস্থা তখন বর্ণনাতীত। ও একটা কথা পর্যন্ত বলতে পারছে না। যতবার ও বুক ভরে নিঃশ্বাস নিতে যাচ্ছে, ততবার পেটের ভেতর জমে থাকা সেই নোনালি পাতার বিটকেলে গন্ধটা ওর নাকে হানা দিচ্ছে। ওর চোখ দুটো যন্ত্রণায় উল্টে যাবার মতো অবস্থা, মুখ দিয়ে অনর্গল শুধু বমি বেরিয়ে আসছে। শুভ্রর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, যেন বৃষ্টির পানি। শুভ্রর ওই ভয়াবহ অবস্থা দেখে সাহেরা চৌধুরী আর্ত চিৎকার শুরু করলেন। তার সেই গগনবিদারী চিৎকারের শব্দে বাড়ির সবাই দিশেহারা হয়ে শুভ্রর ঘরের দিকে ছুটল। ঈশান, তুর্য, রিফাত সবাই পাগলের মতো রুমে ঢুকল। ঘরে ঢুকে শুভ্রকে ওই অবস্থায় দেখে ওরা তিনজনেই তড়িঘড়ি করে ওকে জাপটে ধরল। কিন্তু শুভ্রর বমি থামছেই না, বরং ওর শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। ঈশান শুভ্রর পিঠ শক্ত করে ধরে অস্থির হয়ে বলল, বস, কি হয়েছে আপনার? হঠাৎ এত বমি আর... বাকিটুকু বলার আগেই ঈশানের চোখ গেল বালিশের পাশে ছড়িয়ে থাকা ওই নোনালি পাতাগুলোর দিকে। ঈশান হাত বাড়িয়ে একটা পাতা তুলে নিল। ওর বুকের ভেতরটা ধক করে উঠল। এই তো সেই নোনালি পাতা, যা রিদিকে সে কিছুক্ষণ আগে পুকুর পাড় থেকে তুলে দিল। কিন্তু এই পাতাগুলো এখানে কেন? ঈশানের ভাবনার মাঝেই শুভ্র বড় বড় নিঃশ্বাস নিতে গিয়ে বারবার বমি করছে। সোহান চৌধুরী পরিস্থিতির ভয়াবহতা বুঝে কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে কল দিলেন। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে রিদি নিজেকে আর ঠিক রাখতে পারল না। ও ফুপিয়ে কেঁদে দিল। সামান্য একটা মজা থেকে যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে সেটাও স্বপ্নেও ভাবেনি। সকাল থেকে না খাওয়া, মনের ওপর প্রচণ্ড চাপ, আর তার ওপরই বিরামহীন বমি শুভ্রর শরীর আর নিতে পারল না। হুট করে ওর মাথাটা প্রচণ্ড জোরে ঘুরে উঠল। চোখের মণি দুটো একবার স্থির হয়ে পরক্ষণেই বুঝে এলো। কয়েক মুহূর্তের মধ্যেই শুভ্র একদম শরীর ছেড়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। শুভ্রা এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও শুভ্রকে জ্ঞান হারাতে দেখে ও আর পারল না। ও চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরীও নিজের একমাত্র ছেলের এই করুণ অবস্থা দেখে পাথর হয়ে গেলেন। তিনি দ্রুত শুভ্রের মাথার কাছে গিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে আকুল হয়ে বলতে লাগলেন,
শুভ্র, এই শুভ্র কথা বল, কি হয়েছে তোর? বাপ আমার চোখ খোল। রিফাত শুভ্রের নাড়ি পরীক্ষা করে ধরা গলায় বলল। আঙ্কেল, শুভ্র জ্ঞান হারিয়েছে। সোহান চৌধুরী হাহাকার করে উঠলেন। হঠাৎ কি হলো? এত বমি কেন করছিল? এদিকে রিদি আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর চোখের সামনে চারপাশটা বন বন করে ঘুরছে, সব অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ওর কলিজাটা কেটে নিয়ে যাচ্ছে। নিজের সামান্য এক শয়তানির কারণে শুভ্রের এই জীবনমরণ দশা হবে, তা ভাবতেই হৃদির দম বন্ধ হয়ে আসছে। ওর ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসলেন। তিনি শুভ্রের সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করে সবার উদ্দেশ্যে বললেন, চিন্তার কিচ্ছু নেই। অতিরিক্ত কোনো উৎকট গন্ধে তার পেটের ভিতর দলা পাকিয়ে পুরো জায়গায় ছড়িয়ে গিয়েছিল, আর যখনই তিনি নিঃশ্বাস নিতে গিয়েছেন সেই গন্ধের তীব্র ঘ্রাণ তার নাকে লেগেছে, আর সেই গন্ধেই তিনি বমি করেছেন। আর তিনি সকাল থেকে কিছু খাননি, তার উপর এত বমির জন্য শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে বলেই জ্ঞান হারিয়েছেন। চিন্তার কিচ্ছু নেই। বমি করার ফলে যা গন্ধ ভেতরে ছিল সব বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন। আর হ্যাঁ, এরকম গন্ধের থেকে ওনাকে দূরে রাখবেন, এতে শরীরের জন্য ওনার ক্ষতিকর। ডাক্তারের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। গন্ধ? কিসের গন্ধ? ঠিক তখনই ঈশান গম্ভীর মুখে বলে উঠল, বসের বালিশের পাশে দেখেন, যেখানে পাতাগুলো পড়ে আছে, ওই পাতাগুলোর গন্ধের কথাই বলছেন ডাক্তার। ঈশানের কথা শুনে সবাই শুভ্রের বালিশের পাশে তাকালো। সেই নোনালি পাতাগুলো দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ উত্তেজনার চোটে তারা কেউ খেয়ালই করেনি। সাহিরা চৌধুরী বিস্ময় আর ক্ষোভ নিয়ে বললেন, নোনালি পাতা? কিন্তু এই পাতাগুলো শুভ্রের বালিশের পাশে কেন? আর এই পাতার গন্ধ তো শুভ্র সহ্যই করতে পারে না। কে রেখেছে এখানে? ঈশান এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও দরজার কোণে মাথা নিচু করে নীরবে কাটছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই হৃদি ধরা গলায় মাথা নিচু করেই সবার উদ্দেশ্যে বলল, আমি রেখেছি। কথাটা শোনামাত্র শুভ্রা চোখ কপালে তুলে চিৎকার করে উঠল। তুই রেখেছিস মানে? হৃদি মাথা নিচু রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি মজা করে রেখেছি, ভেবেছি গন্ধে শুভ্র ভাইয়ের ঘুম ভাঙবে, কিন্তু এতটুকু হয়ে যাবে বুঝতে পারিনি। কথাটা শোনামাত্রই রাবেয়া এহসান তড়িৎ গতিতে এগিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন হৃদির গালে। সেই থাপ্পড়ের তীব্র শব্দে পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রাবেয়া এহসান হৃদির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, এইটা কোন ধরনের মজা? তুই কি এখনো ছোট যে বড় ভাইয়ের সাথে এভাবে নোংরা মজা করতে যাস? দেখ তোর জন্য ছেলেটার কি দশা হয়েছে, দেখেছিস? হৃদি কোনো পাল্টা জবাব দিল না, শুধু হিক্কা তুলে অবিরত কাঁদতে লাগল। রাবেয়া এহসান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদিকে আরও বকাঝকা করে মারতে গেলে ঈশান মাঝপথে এসে তাকে থামাল। ঈশান রাবেয়া এহসানকে অনেক বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল। হৃদি আর সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারল না। ওর মনে হলো এখানে আর কিছুক্ষণ থাকলে ও দম আটকে মারা যাবে। ও পাগলের মতো দৌড়ে নিজের রুমে চলে এলো এবং সশব্দে দরজা বন্ধ করে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে ও ফ্লোরে বসে পড়ল। হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল। যতবারই ও চোখ বন্ধ করছে ততবারই শুভ্রের সেই ফ্যাকাশে আর অসহায় মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। জ্ঞান হারানো শুভ্রের সেই নিথর শরীরটা যেন হৃদির কলিজায় তীরের মতো বিঁধছে। ও কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলতে লাগল, শুভ্র ভাই, আমার মাফ করে দিন। আমি সত্যি জানতাম না হ্যাঁ এত কিছু হয়ে যাবে, আপনার এত কষ্ট হবে আমি ভাবিনি, আপনাকে এত কষ্ট দিতে চাইনি আমি। আল্লাহ, তুমি আমার শুভ্র ভাইকে সুস্থ করে দাও আল্লাহ। হৃদির কান্নায় ঘরের দেয়ালগুলোও যেন আজ ভারী হয়ে উঠেছে। নিজের এই অবুঝপনার জন্য ও নিজেকে ধিক্কার দিচ্ছে। গালের ওপর মায়ের হাতের আঙুলের ছাপ বসে গেছে, জ্বালা করছে প্রচণ্ড। কিন্তু সেই জ্বালার চেয়েও শুভ্রকে হারানোর আর তাকে কষ্ট দেওয়ার ভয়টা হৃদির বুকের ভেতর অনেক বেশি রক্তক্ষরণ ঘটাচ্ছে। ও দরজায় মাথা ঠুকতে লাগল। ধীরে ধীরে সময় তার আপন গতিতে বয়ে গিয়ে রাতকে আমন্ত্রণ জানাল। শুভ্রের অনেক আগেই জ্ঞান ফিরেছে, এখন সে পুরোপুরি সুস্থ। বাড়ির সবাই একটু পরপর শুভ্রের ঘরে গিয়ে ওকে দেখে এসেছে, শুধু হৃদি ছাড়া। আজ সারাদিন সে একবারের জন্য নিজের রুম থেকে বেরোয়নি। এক দানা দানা পানিও পেটে পড়েনি ওর। বাড়ির অনেকেই ওকে ডেকেছে, কিন্তু হৃদি সবাইকে এক কথা বলে ফিরিয়ে দিয়েছে পরে খাবে।
এভাবে করতে করতে দিন শেষ হয়ে ঘন রাত নেমে এলো, তবুও হৃদির দরজা খুলল না। এদিকে শুভ্র নিজের রুমের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে। ঈশানের কাছেও সব শুনেছে যে হৃদি নোনালি পাতাগুলো রেখেছিল। অদ্ভুত ব্যাপার হলো, এটা শুনে শুভ্রের মনে বিন্দুমাত্র খারাপ লাগেনি বা রাগ হয়নি, কিন্তু এখন ওর মনে এক গভীর বিষণ্ণতা আর শূন্যতা দানা বেঁধেছে। সারাদিন সবাই ওর খোঁজ নিতে এসেছে, অথচ যার জন্য শুভ্র চাতক পাখির মতো চেয়েছিল সেই মনোমোহিনী একটা বারও চোখের দেখা দিতে আসেনি। লোকে বলে ছেলেদের নাকি অভিমান থাকে না, কিন্তু শুভ্র আজ খুব অভিমান করেছে, প্রচণ্ড অভিমান। রাত যত বাড়ে শুভ্রের অস্থিরতাও তত পাল্লা দিয়ে বাড়তে থাকে। তার মনটা ছটপট করছে হৃদিকে একটিবার দেখার জন্য। সারাদিনের ওই নীরবতা আর দূরত্ব ও আর সহ্য করতে পারল না। অবশেষে শুভ্র নিজের ফোনটা হাতে নিল এবং হৃদির হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখল। আঘাত দিয়েছিস, তখন আঘাত লাগেনি, কিন্তু আঘাত তো এখন লাগছে। আজ সারাদিন তুই একটি বার আমার সামনে আসলি না, বড্ড লাগছে রে বুকে। মেসেজটা পাঠিয়ে শুভ্র অপলক চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও জানে হৃদি জেগে আছে। ওর মন বলছে হৃদিও এই মুহূর্তে ওর মতোই কোনো এক যন্ত্রণায় পড়ছে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে আছে। আজ সারাদিনের অঝোর কান্নায় ওর চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। প্রচণ্ড ভয় আর গ্লানিতে ও একবারের জন্যেও শুভ্রর সামনে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারেনি। ও মনে মনে শুধু নিজেকেই ধিক্কার দিচ্ছে। যে মুখ দিয়েও শুভ্রকে ভালোবাসে বলে দাবি করে, সেই মুখ নিয়েও কোন সাহসে গিয়ে দাঁড়াবে? কিভাবে পারল ও নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখ ঠেলে দিতে? হৃদির এই অন্তহীন দহলের মাঝেই বালিশের পাশে রাখা ফোনটা হঠাৎ টোন টোন করে বেজে উঠল। একরাশ অনিচ্ছা সত্ত্বেও হৃদি হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। শুভ্রের প্রোফাইল পিকচার। শুভ্রের আইডি থেকেই মেসেজ এসেছে। হৃদির বুকটা প্রচণ্ড জোরে ধক করে উঠল। ও কাঁপা কাঁপা হাতে তড়িঘড়ি করে লক খুলে মেসেজ অপশনে ঢুকল। শুভ্রের পাঠানো ওই কয়েকটা লাইন পড়ার সাথে সাথেই হৃদির চোখ দুটো আবার ছলছল করে উঠল। নিজেকে সাধারণ অপরাধী নয়, বরং এই পৃথিবীর চরম অপরাধী মনে হতে লাগল ওর। শুভ্রের ওই চাপা হাহাকার মেশানো শব্দগুলো হৃদির ভেতরের সবটুকু বাঁধ ভেঙে দিল। সে আর নিজেকে এক সেকেন্ডের জন্যও সামলাতে পারল না। তীরের মতো বিছানা ছেড়ে উঠে গিয়ে সশব্দে দরজা খুলে দৌড় লাগাল শুভ্রের রুমের দিকে। সোজা রুমে ঢুকে পাগলের মতো চারপাশটা দেখল। না, শুভ্র কোথাও নেই। এরপর ও হন্তদন্ত হয়ে ব্যালকনির দিকে ছুটল। ব্যালকনিতে পা রাখতেই ওর চোখের মনি স্থির হয়ে গেল। শুভ্র পকেটে 2 হাত ঢুকিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ঝাপসা আলোয় শুভ্রের সেই দীর্ঘ আর শান্ত অবয়বটা দেখা যাচ্ছে। শুভ্রকে এভাবে একদম সুস্থ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি এক বুক বড় বড় শান্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো ওর বুকের ওপর চেপে থাকা হিমালয় সমান পাথরটা এক নিমেষেই নেমে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সব জড়তা আর লজ্জা একপাশে সরিয়ে রেখে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা শুভ্রকে পিছন থেকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর কান্নায় আজ সারা দিনের জমে থাকা সব যন্ত্রণা আর হাহাকার যেন এক লহমায় আছড়ে পড়ল শুভ্রের পিঠে। হৃদির আকস্মিক স্পর্শে শুভ্রের পুরো শরীর এক মুহূর্তের জন্য ঝাঁকুনি দিয়ে উঠল। ও অনুভব করল হৃদির চোখের লোনা জলে ও টি-শার্টের পেছনের অংশটুকু ভিজে পিঠের সাথে লেপ্টে যাচ্ছে। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরে দাঁড়াল। কান্নায় ভেঙে পড়া হৃদির বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে ও খুব শান্ত গলায় বলল, এভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু হিক্কা তুলতে তুলতে না সূচক মাথা নাড়ল। শুভ্র পুনরায় জিজ্ঞেস করল, তাহলে কাঁদছিস কেন? হৃদি এবারও নীরব। ওর চোখের পাপড়িগুলো জলে ভিজে একাকার হয়ে আছে, গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শুভ্র এবার 2 হাতে হৃদির মাথাটা সোজা করে ধরল। পরম মমতায় আঙুল দিয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে ধীর স্বরে বলল, ভয় পেয়েছিলে যদি আমার কিছু হয়ে যায়? শুভ্রর এই মায়াবী কণ্ঠস্বর শুনে হৃদি নিজেকে আর সামলাতে পারল না। সব বাঁধ ভেঙে গেল ওর। ও এক ঝটকায় শুভ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগল, আমাকে আপনি মাফ করে দিন। আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি ওই গন্ধে আপনার এত বড় সমস্যা হয়ে যাবে। বিশেষ করুন শুভ্র ভাই, আপনি যখন মাথা ঘুরে পড়ে গেলেন তখন মনে হয়েছিল আমার পুরো পৃথিবীটাই চোখের সামনে অন্ধকার হয়ে আসছে।
মনে হয়েছিল ভেতর থেকে কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে মাফ করে দিন, শাস্তি হিসেবে যা ইচ্ছে করেন, মারেন বকেন, আমি সবটা মাথায় পেতে নিব। তবু দয়া করে আমায় মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কখনো আপনার কথার অবাধ্য হব না। তবু আমি আপনাকে হারাতে পারবো না। অনেক ভালোবাসি আমি আপনাকে, খুব বেশি ভালোবাসি। হৃদির গলার সেই হাহাকার আর ভালোবাসার আর্তনাদ রাতের এই নিস্তব্ধ ব্যালকনিতে এক অদ্ভুত মায়ার চাদর বিছিয়ে দিল। শুভ্র স্তব্ধ হয়ে শুনল হৃদির সবটুকু নিংড়ানো স্বীকারোক্তি। হৃদি যেন আজ ওর বুকের ভেতর মুখ লুকিয়ে নিজের পুরো অস্তিত্বটাই শুভ্রের হাতে সঁপে দিল। ও শুভ্রকে আরও শক্ত করে আঁকড়ে ধরল, যেন এই বাঁধন আলগা হলেই ও শুভ্রকে চিরতরে হারিয়ে ফেলবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির চুলে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে বলল, এত ভালোবাসিস বলি তো সারাদিন আমার সামনে আসলি না। আমি বেঁচে আছি নাকি? বাকিটুকু শেষ করার আগেই হৃদু আরও শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। ওর মুখ দিয়ে মরে যাওয়ার মতো শব্দটা শুনতেই হৃদির বুকটা কেঁপে উঠল। ও যেন আর সহ্য করতে পারছে না। শুভ্রকে একদম নিজের পাঁজরের সাথে মিশিয়ে ফেলে আরও জোরে কেঁদে দিল ও। শুভ্র এক বুক তপ্ত শ্বাস ছেড়ে হৃদিকে নিজের দুই বাহুর ঘেরাটোপে বন্দি করে নিল। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, কান্না থামা রীতি, আমার কিছু হয়নি। দেখ আমি একদম ঠিক আছি, তোর সামনে দাঁড়িয়ে আছে। হৃদি তবুও কান্না থামাল না। ওর অবুঝ মন যেন শুভ্রের ওই নিথর হয়ে যাওয়া দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। ও সমানে কেঁদেই চলল। হৃদির এমন পাগলামি আর কান্নার তোড় দেখে শুভ্রের ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। ও হৃদির কানের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, সাধারণত কান্না দেখে মানুষ ইমোশনাল হওয়ার কথা, কিন্তু তোর এই কান্না দেখে আমার বাসর করার ইচ্ছে যাচ্ছে। এখন বলতো আমি কি করি? শুভ্রের এমন হুট করে বলা নির্লজ্জ কথা শুনে হৃদির কান্নার বেগ মুহূর্তেই থমকে গেল। ওর সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। কান্নায় ভেজা চোখ তুলেই ও থতমত খেয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখের সেই গভীর আর নেশাতুর দৃষ্টি দেখে হৃদির গলার কাছে শব্দরা সব দলা পাকিয়ে গেল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বাসর মানে? শুভ্র হৃদিকে বাহুবন্ধনে আরও নিবিড় করে টেনে নিল। ওর কানের খুব কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, এখন বাসর রাত কি তাও বোঝাতে হবে তোকে? করে বুঝিয়ে দেবো নাকি? শুভ্রের এমন সরাসরি আর সাহসী কথায় হৃদি লজ্জায় একদম লাল হতে লাগল। ও ভাবতেও পারেনি শুভ্র এতটা নির্লজ্জ হতে পারে। সাধারণত এত গম্ভীর কোনো মানুষের মুখে এমন কথা শুনলে মনে হবে লোকটা নিশ্চয়ই পাগল হয়েছে। হৃদির অবস্থাও ঠিক তাই। ও বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি ঠিক আছেন তো? শরীর কি বেশি খারাপ আপনার? শুভ্র এবার হৃদির চোখের গভীরে তাকিয়ে বাঁকা হাসল। সে বলল, হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, দেখতে পাচ্ছিস না? কেন তোর কি মনে হচ্ছে আমি অসুস্থ? আচ্ছা বিছানা চল, বাসর করে বুঝিয়ে দিই আমি অসুস্থ নাকি সুস্থ। হৃদি লজ্জায় এবার একদম টকটকে আপেলের মতো লাল হয়ে গেল। ওর বুকের ভেতরটা তখন ধকধক করছে। ও শুভ্রের বলিষ্ঠ বাহুর বাঁধন থেকে ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করতে করতে মুখ লুকিয়ে বলল, ছি, কি নির্লজ্জ কথা আপনার। আপনি যে ভেতরে ভেতরে এমন নির্লজ্জ আমি আগে জানতাম না। শুভ্র হৃদির ছটফটানি দেখে হাতের বাঁধন আরও শক্ত করে নিল। ও হৃদির কানের লতি ছুঁয়ে গাঢ় স্বরে বলল, নির্লজ্জের কি দেখেছিস? একবার শুধু তোকে পুরোপুরো নিজের করে পেয়ে নেই, তারপর দেখবি এই শুভ্র কি জানিস। এই যে নোনালি পাতা দিয়ে আমার এই দশা করার ফল, সেটা আমি অবশ্যই শুধু আসলে তুলব। শুধু একটু ওয়েট কর। সকাল সকাল গ্রামের দৃশ্যটা যেন কোনো রঙিন উৎসবের ক্যানভাস। চারিদিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা, রিকশার টুংটাং শব্দ আর মাইকে বাজতে থাকা বৈশাখের চেনা সুরে চারপাশ মুখরিত। আজ গ্রামে পহেলা বৈশাখ। চারিদিকে তাকালেই চোখে পড়ছে রঙিন পাঞ্জাবি পরা ছেলেদের দল আর লাল সাদা শাড়িতে সেজেগুজে বের হওয়া চঞ্চল মেয়েরা। কারো হাতে পায়ে গাঢ় লাল আলতা, কারো এলো চুলে যত্নে জড়ানো সুগন্ধি গাজরা, আবার কারো চুলে পরিপাটি করে বাঁধা লম্বা বিনুনি। চৌধুরী বাড়িটাও আজ এক অপূর্ব সাজে সেজেছে। শুভ্রা, হৃদি, পাখি আর মিহি বাড়ির সব মেয়েরা সকাল সকাল স্নান সেরে সাজসজ্জায় মেতে উঠেছে। সবাই একই রকম শুভ্র সাদা রঙের লাল পাড় দেওয়া সুতি শাড়ি পরেছে। পায়ের গোড়ালি আলগোছে দেখা যায় এমন সামান্য উঁচু করে পরা শাড়িতে ওদের এক একজনকে যেন এক একটা জীবন্ত প্রতিমা মনে হচ্ছে।
প্রত্যেকের হাত আর পায়ে আলতার আলপনা আঁকা। হৃদি নিজের লম্বা ঘন চুল দুটোকে যত্ন করে দুটো বিনুনি গেথে ফিতা দিয়ে বেঁধে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে। ওর এক হাতে একগুচ্ছ ধবধবে সাদা কাঁচের চুড়ি আর অন্য হাতে টকটকে লাল কাঁচের চুড়ির রিনঝিন শব্দ। কপালে ছোট্ট একটা লাল টিপ আর চোখের গাঢ় কাজলে বৈশাখের এই স্নিগ্ধ সকালে হৃদি যেন অনন্য এক রূপ ধারণ করেছে। বাড়ির প্রতিটি কোণে আজ নতুন বছরের আনন্দ আর বাঙালি ঐতিহ্যের ঘ্রাণ মিশে আছে। শুভ্রা অপলক চোখে হৃদির দিকে তাকিয়ে থেকে মুগ্ধ গলায় বলল, হৃদি, বিশ্বাস করবি না যা লাগছে তোকে। তোকে এভাবে দেখে আমি নিজেই তো শেষ হয়ে যাচ্ছি রে। হৃদি হাসি মুখে পাল্টা জবাব দিল, আর তোকে তো একদম আঙুর ফলের মতো মিষ্টি লাগছে, মনে হচ্ছে টুক করে খেয়ে ফেলি। শুভ্রা নিজের সাজের ওপর হাত বুলিয়ে লাজুক হেসে জিজ্ঞেস করল, সত্যি আমাকে অনেক সুন্দর লাগছে। হৃদি ওর হাত দুটো জড়িয়ে ধরে বলল, সুন্দরের চেয়েও বেশি কিছু, যা মুখে বলে বোঝানো সম্ভব না। পাশ থেকে মিহি আর পাখি দুজনে ঠোঁট উল্টে একসাথে বলে উঠল, আমাদের বুঝি সুন্দর লাগছে না? হৃদি আর শুভ্রা হেসে ওদের দুজনকে জড়িয়ে ধরে একসাথেই বলল, আরে ধুর, শাড়ি পরলে সব বাঙালি মেয়েদেরই অপূর্ব অপার্থিব লাগে। শুভ্রা খুশিতে আত্মহারা হয়ে নিজের একটা বিনুনি ধরে নেচে উঠে বলল, আমি আর এক মুহূর্ত ঘরে থাকব না, চল বাড়ির সবাইকে দেখিয়ে আসি আমাকে কেমন লাগছে। বলেই শুভ্রা ঝড়ের বেগে বাড়ির উঠোনে বেরিয়ে পড়ল। উঠোনে তখন লোকে লোকারণ্য। পাড়া প্রতিবেশীরা গোল হয়ে বসে পহেলা বৈশাখের আড্ডায় মেতেছে। শুভ্রা ওর চপলতা দিয়ে সবাইকে মাতিয়ে রাখল। পাখি আর মিহিও ওর পিছু পিছু গিয়ে সবাইকে নিজেদের সাজ দেখাতে লাগল। কিন্তু ঘরের দরজার আড়ালে হৃদি দাঁড়িয়ে রইল মূর্তির মতো। ওর বুকটা তখন কামারের হাপড়ের মতো ধকধক করছে। ও তো শাড়ি পরেছে, কিন্তু আজ এই শাড়িটাই ওর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুভ্র যদি কোনোভাবে ওকে দেখে ফেলে তবে কি হবে? শুভ্র তো কড়াভাবে নিষেধ করেছিল ওকে শাড়ি পরতে, কিন্তু বৈশাখের আমেজ আর বন্ধুদের আবদারে ও সব বারণ ভুলে শাড়িটা পরেই ফেলেছে। এখন কি করবে ও? হৃদি একবার জানলা দিয়ে আর চোখে বাইরে তাকাচ্ছে, আবার নিজের পরনের শাড়ির কুচিগুলো টেনে ঠিক করছে। যদি এই মুহূর্তে শুভ্র সামনে চলে আসে তবে ওর কপালে যে আজ বড় ভোগান্তি আছে সেটাও হাড়ে মাসেই টের পাচ্ছে। ও যেন এক পা সামনে বাড়াতে গিয়েও 10 পা পিছিয়ে আসছে। আনন্দের আতিশয্যে শুভ্রার হঠাৎ ফুলের কথা মনে পড়ল। বিনুনিতে একটা টকটকে লাল ফুল গেঁথে দিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। শাড়ির কুচি এক হাতে শক্ত করে ধরে ও দৌড় লাগালো ছাদের দিকে। ও সেই চপল দৌড়ের তালে পায়ের নুপুর আর হাতের কাঁচের চুড়ির রিনঝিন শব্দে যেন পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। দৌড়াতে দৌড়াতে শুভ্রা যখনই ছাদের দোরগোড়া এসে পৌঁছল, ঠিক সেই মুহূর্তেই ছাদ থেকে ঈশান নামছিল। শুভ্রা উত্তেজনার চোটে নিজের পায়ের গতি আর থামাতে পারল না। ও এমন এক দৌড় দিয়েছে যে সামনে ঈশানকে দেখে থমকে দাঁড়ানোর আগেই সজোরে ধাক্কা খেল ওর সাথে। মুহূর্তের মধ্যে শুভ্রা ভারসাম্য হারিয়ে ধপাস করে ছাদের মেঝেতে সোজা ঈশানের উপর আছড়ে পড়ল। ঈশানে আকস্মিক পতনে কোমরের ব্যথায় হাত দিয়ে ও মা গো বলে বিকট স্বরে চিৎকার করে উঠল। শুভ্রা ভয়ে আর লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ও ভাবতেও পারেনি ফুলের খোঁজে এসে এমন এক তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে। ওদিকে ঈশানের ওপর ওভাবে পড়ে থাকায় শুভ্রার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এসেছে। ঈশান বেশ বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওর চোখ দুটো শুভ্রার ওপর পড়ে স্থির হয়ে গেল। মনের ভেতরে থাকা সব কথা যেন নিমিষেই নাড়িতে আটকে গেল ওর। ঈশান একদম হাঁ করে শুভ্রার মুখের দিকে তাকিয়ে রইল। শুভ্রার ওই শান্ত বন্ধ থাকা মুখ, চোখের গাঢ় কাজল, ঠোঁটে আলতো লিপস্টিকের ছোঁয়া আর কপালে থাকা ছোট্ট লাল টিপ সব মিলিয়ে ঈশানের মনে হতে লাগল ও নিজেই যেন কোনো এক মায়াবী ঘোরে তলিয়ে যাচ্ছে। ও বুঝতে পারল এখানে বেশিক্ষণ থাকা ওর জন্য বিপজ্জনক হয়ে উঠছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। ঈশান শুভ্রার দিকে তাকিয়ে আলতো এক চিলতে হাসি দিয়ে ছাদ থেকে নামার উদ্দেশ্যে পা বাড়াল। ঠিক তখনই শুভ্রা চপল কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি। ভাইয়া দাঁড়ান, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান না চাইতেও নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, সুন্দর, এত সুন্দর যে সেই সৌন্দর্যে জ্বলছি আমি। শুভ্রা কথাগুলো পরিষ্কার শুনতে পেল না। ও বেশ কৌতূহল নিয়ে ঈশানের দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ ঈশান ভাইয়া, কিছু বললেন?
ঈশান সাথে সাথে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। একটু অপ্রস্তুত গলায় বলল, না না, বললাম অনেক সুন্দর লাগছে তোমাকে। এখন আমি আসি? ঈশান আবারও যেতে নিলে আচমকা শুভ্রা ওর হাতটা ধরে ফেলল। অনুরোধের সুরে মায়াবী গলায় বলল, আসলে ভাইয়া, আমি একটা ফুল তুলতে চাই, কিন্তু গাছটাতে অনেক বড় বড় কাঁটা। ভয় লাগে যদি ফুটে যায়, প্লিজ আপনি একটা তুলে দিবেন। শুভ্রার সেই নরম হাতের স্পর্শে ঈশানের সারা শরীরে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকের মতো এক শিহরণ খেলে গেল। ও তড়িঘড়ি করে শুভ্রার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, শুভ্র, আমার কাজ আছে, তুমি তুলো না। তুলতে না পারলে নেমে এসো, তোলার দরকার নেই। শুভ্রার সাথে সাথে অভিমানে মুখটা কালো করে ফেলল। ধরা গলায় বলল, এইভাবে বলতে পারলেন? আমি কি মহা বড় কোনো কাজ দিয়েছি? শুধু একটা ফুলই তো তুলে দিতে বলছি। ঠিক আছে, লাগবে না, চলে যান আপনি। বলেই শুভ্রা ছাদের কোণে থাকা গোলাপ ফুলের গাছটার কাছে চলে এলো। গাছটা বেশ বড় আর তীক্ষ্ণ সব কাঁটায় ভরা। শুভ্রা মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছে, যদি কাঁটা ফুটে যায়। তবুও সে সাহস সঞ্চয় করে কাঁটার ভেতর দিয়ে হাত বাড়িয়ে একটা ফুল তোলার চেষ্টা করতে লাগল। ঠিক তখনই ওর হাতটা থমকে গেল। মনে হলো ওর বিনুনিতে কেউ খুব কোমলভাবে কিছু একটা গুজে দিল। ও অবাক হয়ে ঘাড় ঘুলিয়ে তাকিয়ে দেখে পেছনে ঈশান দাঁড়িয়ে। ঈশান খুব যত্ন করে শুভ্রার বিনুনিতে একটা ধপধপে সাদা বেলি ফুলের গাজরা সুন্দর করে পরিয়ে দিয়েছে। শুভ্রা কয়েক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। গাজরাটা লাগানো শেষ করে ঈশান মৃদুস্বরে বলল, এবার সত্যি অনেক সুন্দর লাগছে। শুভ্রা বিস্ময়ে কাটিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি গাজরা কোথায় পেলেন? ঈশান একটু রহস্যময় হাসি দিয়ে বলল, তা তোমার না জানলেও চলবে। শুভ্রা এক পলক খুশি হয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, আমার জন্য কিনেছেন? ঈশান নির্লিপ্তভাবে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নামতে নামতে বলল, আমি কোন দুঃখে তোমার জন্য গাজরা কিনতে যাব? গাজরা কোত্থেকে আসলো? এসব ফালতু চিন্তা ঝেড়ে নিচে নেমে আসো। ওদিকে চৌধুরী বাড়ির সবাই মেলায় যাওয়ার জন্য একদম রেডি। শুভ্র পরিপাটি হয়ে রুম থেকে বের হলো। ও আজ কুচকুচে কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। ওর সেই সহজাত শ্যামবর্ণ গায়ের রঙে কালো পোশাকটা যেন এক অদ্ভুত আভিজাত্য এনে দিয়েছে। মনে হচ্ছে কোনো এক গ্রিক দেবতার ভাস্কর্য সজীব হয়ে উঠেছে। ওর বাহুর পেশিগুলো কালো শার্টের ভাঁজে ভাঁজে খেলা করছে। বাঁ হাতে একটা আভিজাত্যপূর্ণ স্মার্ট ওয়াচ, চোখে কালো নীল শেডের সানগ্লাস। শার্টের হাতা কনুই পর্যন্ত নিখুঁতভাবে গুটানো, আর ওপরের দুটো বোতাম খোলা। ওর বুকের খোলা অংশটুকু থেকে যেন এক অদ্ভুত পৌরুষের ঘ্রাণ ছড়াচ্ছে। সব মিলিয়ে ওকে দেখে মনে হচ্ছে কোনো এক রহস্যময় ধরাছোঁয়ার বাইরের সুদর্শন সিনেমার হিরো। শুভ্রকে দেখেই রিফাত হাসি মুখে ওর ঘাড়ে একটা চাপড় মেরে বলল, কিরে হিরো, মেয়ে পটানোর ধান্দা নাকি? শুভ্র চোখ থেকে সানগ্লাস খুলে নাক মুখ কুচকে চরম বিরক্তির সুরে বলল, ডিসকাস্টিং। রিফাত টিপ্পনি কেটে বলল, হ্যাঁ, তার জন্যই তো একদম হিরো সেজে এসেছিস। বুঝি না শালা, তুই যে তলে তলে নৌকা চালাস। শুভ্র এবার মারমুখী হয়ে বিরক্ত গলায় বলল, বেশি কথা বলে থাপড়ে দাঁত ফেলে দেব। রিফাত আর শুভ্রের খুনসুটির মাঝেই সোহান চৌধুরী বেশ চিন্তিত গলায় বলে উঠলেন, রিদি কোথায়? সবাই রেডি? ও কই? ইকবাল এহসান চারদিকে একবার চাতক পাখির মতো চোখ বুলিয়ে নিলেন, কিন্তু রিদিকে কোথাও দেখতে পেলেন না। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, শুভ্রা, রিদিনা তোমাদের সাথেই রেডি হলো, তাহলে ও কই গেল? শুভ্রা নিজেও বেশ অবাক হয়ে বলল। চারপাশে একটা চাপা টেনশন ছড়িয়ে পড়ল। শুভ্র এবার ধীর স্থিরভাবে নিজের হাতের স্মার্ট ওয়াচটার দিকে তাকালো। ওর সেই পৌরুষদীপ্ত শ্যামবর্ণ কপালে চিন্তার ভাঁজগুলো আরও গাঢ় হয়ে ফুটে উঠল। চারপাশের হইচই থামিয়ে ও সবার উদ্দেশ্যে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর তপ্ত স্বরে বলল, আমি দেখছি, তোমরা দাঁড়াও। বলেই শুভ্র বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। ওর ভারী জুতোর প্রতিটি কদম যখন মেঝের ওপর পড়ছে, সেই দাপুটে শব্দে মনে হচ্ছে পুরো বাড়িটা যেন এক অজানা থমথমে আতঙ্কে কেঁপে উঠছে। সেই অতি পরিচিত পদধ্বনি রুমে কাঁচুমাচু হয়ে বসে থাকা রিদির কানে পৌঁছতেই ওর কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ও এখন নিশ্চিত এই শব্দ শুধু শুভ্রের জুতো থেকেই আসতে পারে।
শুভ্র যদি এই মুহূর্তে রুমে ঢুকে ওকে শাড়ি পরা অবস্থায় দেখে ফেলে তবে আজ নির্ঘাত প্রলয় ঘটবে। ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদি তড়িঘড়ি করে খাটের নিচের ঘুটঘুটে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ল। ও মনে মনে শুধু একটাই দোয়া করছে, শুভ্র যেন ওকে না দেখে চলে যায়। শুভ্র বেরিয়ে গেলেই ও আগে এই কাল শাড়িটা গা থেকে নামাবে। শুভ্র ঘরে ঢুকল, চারপাশটা বাজের মতো তীক্ষ্ণ নজরে একবার ঘুরে দেখল, কিন্তু পুরো ঘর শুনশান খালি। এদিকে খাটের নিচে হৃদি কুকড়ে একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। ওর বুকের ভেতর তখন যেন কেউ বিরামহীন ড্রাম পেটাচ্ছে। নিঃশ্বাস নিতেও ওর ভয় হচ্ছে, যদি শুভ্র শুনে ফেলে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রের সেই পালিশ করা কুচকুচে কালো জুতো দুটো। শুভ্র ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে গেল। না, সেখানেও জনমানবের চিহ্ন নেই। শুভ্রর কপালে অসন্তোষের ভাঁজ পড়ল। ও যখন ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেবে, ঠিক তখনই এক পলকের জন্য ওর কানে এক জোড়া কাঁচের চুড়ির অতি ক্ষীণ টুংটাং শব্দ ভেসে এলো। হৃদি ভয়ে নিজের হাত নাড়াতে গিয়ে অজান্তেই এই বিপদ ঘটিয়ে ফেলেছে। শব্দটা বাতাসের মতো পাতলা হলেও শুভ্রর মতো মানুষের কান এড়াতে পারল না। ও মুহূর্তেই পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়ল। ওর তীক্ষ্ণ দৃষ্টি এবার তীরের মতো বিঁধল খাটের নিচে সেই অন্ধকার কোণটায়। শুভ্রর ওষ্ঠাধারে এক চিলটে রহস্যময় কিন্তু কঠিন হাসি ফুটে উঠল। শুভ্র প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে বেশ আয়েশ করে দাঁড়াল। ওর ঠোঁটে একটা তাচ্ছিল্যের শীষ, যা এই নিস্তব্ধ ঘরে হৃদির কানে তীরের মতো বিঁধছে। সে খুব শান্ত কিন্তু তপ্ত স্বরে বলল, নিজে বের হয়ে আসবি নাকি আমি টেনে বের করব? শুভ্রর সেই বরফ শীতল কণ্ঠ কানে আসতে হৃদির মনে হলো কেউ ওর বুকের ওপর আস্ত একটা পাথর ছুঁড়ে মেরেছে। লোকটা বুঝল কি করে যে ওই খাটের নিচেই ঘাপটি মেরে আছে? হৃদি তবুও বের হলো না। ভয়ের চোটে খাটের নিচের ঘুটঘুটে অন্ধকারে আরও বেশি আষ্টেপিষ্টে জড়িয়ে বসে রইল। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। শুভ্র এবার দরাজ গলায় ঘোষণা করল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি বের না হোস তবে আজ তোর কপালে নির্ঘাত চরম ভোগান্তি আছে। বলেই শুভ্র ধীর লয়ে গুনতে শুরু করল। প্রতিটি সংখ্যার সাথে সাথে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে গলার কাছে চলে আসছে। প্রতিটি সেকেন্ড যেন এক একটা যুগ। 1 2 3 4 5 5 বলার আগেই হৃদি তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। এক মুহূর্ত দেরি না করে ও সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ওর পরনের শাড়ির কুচিগুলো অবিন্যস্ত, হাতে কাঁচের চুড়িগুলো ভয়ে থরথর করে কাঁপছে। ও কাঁপা কাঁপা গলায় এক নিঃশ্বাসে বলতে শুরু করল, বিশ্বাস করুন ভাইয়া, আমি আমি শাড়ি পরতে চাইনি, সবাই অনেক জোর করেছে, তাই মাথা কাজ করেনি, পরে ফেলেছি। কিন্তু আমি এখনো পর্যন্ত বাইরে পা দিইনি, আমি সত্যি বলছি। আপনি প্লিজ একটু রুম থেকে বেরোন, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলছি। সত্যি আর কোনোদিনও শাড়ি ছোবো না আমি, এবারের মতো মাফ করে দিন আমায়। বলতে বলতে হৃদি ভয় একদম কুঁকড়ে গেল। ওর মনে হচ্ছিল শরীর থেকে সবটুকু শক্তি যেন শুষে নেওয়া হয়েছে। সে জড়সড় হয়ে কাঁপা কাঁপা হাতে নিজের আঙুলগুলো কচলাতে লাগল। ওর মনে হচ্ছে এই বুঝি শুভ্র তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে চিৎকার করে বলবে, তোর সাহস কি করে হলো আমি বারবার বারণ করার পরও শাড়ি পরার? কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও শুভ্রর কোনো গর্জন বা শাসন কানে আসলো না। চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। হঠাৎ হৃদি অনুভব করল খুব তপ্ত একজোড়া নিঃশ্বাস সরাসরি তার মুখের ওপর এসে পড়ছে। সেই উষ্ণ পরশে হৃদির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। সে অত্যন্ত ধীর লয়ে নিজের চোখের পাতা মেলে তাকালো, আর তাকাতেই দেখল শুভ্রর অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি, যা যেন ওকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে। শুভ্র ওর একদম কাছে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে শুভ্র যেন নিজের চোখের সামনে আজ এক অন্য হৃদিকে আবিষ্কার করেছে। মায়াবী চোখে লেপ্টে থাকা গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে সেই ছোট্ট লাল টিপ, দুপাশে ঝুলে থাকা লম্বা দুটো বিনুনি আর হাতের লাল সাদা কাঁচের চুড়িগুলোর মাঝে হৃদিকে যেন এক স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে। হৃদির হাতে পায়ে আলতার সেই স্নিগ্ধ রং দেখে শুভ্র হৃৎস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। সে কোনো কথা বলতে পারছে না, শুধু একরাশ মোহ আর আবেশ নিয়ে হৃদির দিকে তাকিয়ে রইল।
শুভ্রর সেই গভীর ঘোর লাগা দৃষ্টি হৃদি আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। লজ্জায় আর আবেশে ও নিজের চোখ জোড়া নামিয়ে নিল। কাপা কাপা গলায় অস্ফুট স্বরে বলল, ওইভাবে তাকাবেন না আপনি, আমার কেমন জানি লাগছে। শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না, বরং সে আরও এক ধাপ এগিয়ে হৃদির একদম গায়ের ওপর এসে দাঁড়াল। হৃদি যখন ভয়ে আর অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, শুভ্র তখনই নিজের হাত দিয়ে ওকে কাছে টেনে নিল। হৃদির কপালে থাকা টিপটা একটু বাঁকা হয়েছিল। শুভ্র খুব যত্ন করে পরম মমতায় তার আঙুলের ডগা দিয়ে টিপটা ঠিক মাঝখানে বসিয়ে দিল। সেই আঙুলের আলতো ছোঁয়ায় হৃদির সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। ও পাথর হয়ে দাঁড়িয়ে শুধু শুভ্রর সেই হৃৎস্পন্দনের শব্দ শুনতে লাগল। হৃদি একটু অবাক হল। শুভ্র আজ বড্ড শান্ত, তাকে বকছে না, এমনকি চোখে সেই চেনা রাগী আগুনটাও নেই। লোকটা আজ কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকেই দেখছে। হৃদি অপরাধীর মতো কাপা কাপা ঠোঁটে প্রশ্ন করল, শাড়ি খুলে ফেলবো? শুভ্র হৃদির চোখের মনির দিকে এমনভাবে তাকালো যেন ওই চোখের গভীরেই ও ডুবে মরতে চায়। গম্ভীর অথচ মোহময় স্বরে বলল, আমি কি বলেছি শাড়ি খুলে ফেলতে? হৃদি না সূচক মাথা নাড়তে নাড়তে অস্ফুট স্বরে বলল, বলেননি, কিন্তু আগে তো বলেছিলেন শাড়ি যেন না পরি। শুভ্র ওর আরও কাছে সরে এলো, এতটাই কাছে যে হৃদির বুকের ধকধকানি শুভ্রর গায়ে গিয়ে লাগছে। এক তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বলেছিলাম, কিন্তু তুই কি আমার কথা রেখেছিস? হৃদি লজ্জায় আর অপরাধ বোধে মুখটা একদম নিচু করে ফেলল। শুভ্রর দেহের উত্তাপ আর পারফিউমের কড়া ঘ্রাণে ওর মাথা ঝিমঝিম করছে। শুভ্র তখন আলতো করে হৃদির থুতনি ধরে ওর মুখটা উঁচিয়ে ধরল। সেই তীরের মতো তীক্ষ্ণ চাহনি সইতে না পেরে হৃদি হিতাহিত জ্ঞান হারিয়ে চোখের পাতা বুজে ফেলল। ঠিক তখনই নিস্তব্ধ ঘর জুড়ে শুভ্রর মুখমুলি কণ্ঠের গুনগুনানি ভেসে এলো। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। যখন শুভ্র গেয়ে উঠল, আমি তোর আলতাল চড়ি না, হাতে পায়ে পড়িস না, আমি তোর চুলের ফিতা না, আমাকে বেনে বাঁধিস না। হৃদি বিস্ময় পাথর হয়ে চোখ মেলে তাকালো। শুভ্র গান গাইছে, তাও আবার এমন বুক চিরে আসা দরদ দিয়ে। হৃদি ঘোরের মাঝে কিছু ভাবার আগেই শুভ্র আচমকা এক ছটকায় ওকে উল্টো করে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। পেছন থেকে শক্ত করে হৃদির সরু কোমর জড়িয়ে ধরে ওর কানের খুব কাছে মুখ নিয়ে মোহনীয় সুরে আবার গেয়ে উঠল, ওরে ভালো যদি বাসিস আমায়, বেঁধে নে তোর মনে, প্রেম যমুনায় ডুবে মরব, তবে রে তোর সনে। শুভ্র সেই উদাস করা কণ্ঠ আর কোমরে ওর হাতের ইস্পাত কঠিন বাঁধনে হৃদির হৃৎস্পন্দন যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। শুভ্রর প্রতিটি শব্দের সাথে ওর উষ্ণ নিঃশ্বাস হৃদির ঘাড়ের নরম চামড়ায় আগুনের মতো বিঁধছে। হৃদি চোখ বন্ধ করে কাঁপছে। এই এক গানে শুভ্র যেন আজ ওর সব অভিমান আর ভয় ধুলোয় মিশিয়ে দিল। শুভ্র আজ রাঙি বড় ভাই নয়, আজও এক উন্মাতাল প্রেমিক, যে হৃদির এই অপরূপ রূপের নেশায় পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে গেছে। ওর সেই মজবুত বাহুবন্ধনে বন্দী হয়ে হৃদি আজ এক অদ্ভুত অপার্থিব ঘোরের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। হৃদি যেন এক ঘোরের জগতে চলে গেছে। শুভ্র আজ সব বারণ, সব রাগ ভুলে এক অন্য মানুষ হয়ে উঠেছে। শুভ্র ধীরলয়ে হৃদির চুরি পড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হৃদির নলম আঙুলগুলোর ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিয়ে হাতটা উঁচিয়ে ধরল। তারপর অত্যন্ত গভীর অনুরাগে হৃদির হাতের পিঠে নিজের ঠোঁট ছোঁয়াল। সেই স্পর্শে হৃদির সারা শরীরে যেন এক পশলা আগুনের বৃষ্টি বয়ে গেল। শুভ্র সেই ঘোর লাগা কণ্ঠেই পুনরায় গেয়ে উঠল, আমি তোর আলতা চড়ি না, হাতে পায়ে পড়িস না। গানের প্রতিটি শব্দ যেন হৃদির রক্তে গিয়ে নাচন তুলছে। শুভ্র ওখানেই থামল না, ও হৃদির পিঠের ওপর দুলতে থাকা লম্বা বিনুনির আগায় আঙুল ছোঁয়াল। অতি সন্তর্পণে বিনুনির ফিতাটা ছুঁয়ে দিয়ে নেশাতুস্বরে আবার গেয়ে উঠল, আমি তোর চুলের ফিতা না, আমাকে বেনে বাঁধিস না। চৌধুরী বাড়ির সকলেই বেশ হইচই করে রওনা হয়েছে গ্রামের মাঠের বৈশাখী মেলায় যাওয়ার জন্য। এই গ্রামে প্রতি বছরই পহেলা বৈশাখে বড় করে মেলা বসে, আর তাতে মেতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। বাড়ির বড়রা সবাই গাড়িতে করে গেছেন, কিন্তু ছোটরা ঠিক করেছে মেলা পর্যন্ত হেঁটে হেঁটে মজা করে যাবে। শুভ্রা, হৃদি, মিহি, পাখি আরও অনেক মেয়ে সবার আগে হেঁটে চলেছে, আর তাদের ঠিক পেছন পেছন আসছে শুভ্র, ঈশান, তুর্য, রিফাত আর ইমন। শুভ্রা, হৃদি, মিহি আর পাখি চারজনেই গল্পে মগ্ন, হাসাহাসি আর কথা বলতে বলতে গলা যেন ভাঙার জো।
মেলার খুব কাছাকাছি আসতে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। একদল জাউরা আর বখাটে ছেলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। হৃদিদের দেখতেই অমনি তারা অসভ্যভাবে শীষ বাজাতে শুরু করে, একদম হৃদিদের দিকে তাকিয়ে। ঘটনাটা শুভ্রর চোখ হেরায় না, মুহূর্তেই ওর মাথায় রক্ত চড়ে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শুভ্রর রাস্তার ওপরেই পায়ের জুতো খুলে ওই ছেলেটার দিকে ছুটে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর শার্টের কলার ধরে জুতো দিয়ে এক নাগাড়ে মারতে শুরু করে। শুভ্রর যেন নিঃশ্বাস নেওয়ারও ফুরসত নেই। মারতে মারতে ও দাঁতে দাঁত চেপে বলে, হারামজাদা, রাস্তাঘাটে মেয়ে দেখলে শেষ দিতে ইচ্ছে করে? সেখানে উপস্থিত সবাই একদম থমকে যায়। শুভ্রা, হৃদি, মিজি আর পাছি ভয়ে আর বিস্ময়ে পাথর হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়া অনেক মানুষ দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে দেখে একটা হ্যান্ডসাম শহরের ছেলে গ্রামের একটা ছেলেকে জুতো দিয়ে মারছে। তুর্য ভিড় ঠেলে এগিয়ে আসে আর শুভ্রকে থামানোর চেষ্টা করতে করতে বলে, শুভ্র, ছেড়ে দে, এরা এমনই, ঝামেলা করিস না। কিন্তু শুভ্র মার থামায় না, তুর্যকে জবাব দেয়। ওর কলিজের নাচির আমি ছাড়ব না। বাকি বখাটে ছেলেগুলো শুভ্রর সেই চণ্ডাল রূপ দেখে কাছে এগিয়ে আসার সাহসী পেল না, ভয়ে সব দূরে গিয়ে থমকে দাঁড়িয়েছে। এদিকে শুভ্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। মারতে মারতেও বখাটি ছেলেটাকে রাস্তার ওপরে এক প্রকার ধুলোয় মিশিয়ে ফেলেছে। রীতিমতো রাস্তার মাঝখানে দুজনে গড়াগড়ি খাচ্ছে। শুভ্রর এমন বিধ্বংসী রাগ দেখে গ্রামের মানুষ থেকে শুরু করে পথচারীরা পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেছে। এমনকি যে গ্রামের মেয়েরা মেলায় যাচ্ছিল তারাও দাঁড়িয়ে অবাক চোখেই দৃশ্য দেখছে। কেউ কেউ লুকিয়ে মোবাইলে ভিডিও করছে, কেউ বা আবার এই রাগী হ্যান্ডসাম ছেলেটার রূপ দেখে এর মধ্যেই ক্রাশ খেয়ে বসে আছে। অনেকে তো ছবি তুলতে তুলতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। শেষে অনেক কষ্টে ঈশান আর রিফাত দুজনে মিলে টেনে টুনে শুভ্রকে থামালো। শুভ্রর ফর্সা কপাল ঘামে একদম ভিজে একাকার, চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে, কপালের রগগুলো রাগে ফুলে উঠেছে, আরও বড় বড় নিঃশ্বাস ফেলছে। ক্ষোভে শুভ্রর বুকটা কামারের হাঁপড়ের মতো উঠানামা করছে। ঈশান শুভ্রর আঁধে হাত দিয়ে শান্ত করার সুরে বলল, বস, আপনি শান্ত হন, রাস্তার মধ্যে এইভাবে ঝামেলা করাটা ঠিক হবে না। ঈশানের কথা শেষ হতে না হতেই চারপাশে জমে থাকা মানুষের ভিড় থেকে গুঞ্জন শুরু হয়ে গেল। গ্রামের অনেক বয়স্ক আর সাধারণ মানুষরা সমস্বরে বলতে শুরু করল। সবাই জোরে জোরে বলা শুরু করছে, একদম ঠিক হয়েছে। সাথে মেলায় যাওয়া গ্রামের মেয়েরাও সাই দিল। ঈশান, তুর্য, রিফাত অনেক বুঝিয়ে শুভ্রকে শান্ত করে আবার মেলার দিকে হাঁটা দিল। হৃদির তো বুকের ভেতর ড্রাম বাজছে। কি ভয়াবহ রাগ শুভ্রর! আল্লাহ, এই রাগী হিটলার নাকি তার হবু জামাই? তারে যদি একবার ভুলেও এইভাবে মারে, সে তো নির্ঘাত শেষ। এসব ৭-৫ ভাবতে ভাবতেই তারা মেলার ভেতর চলে আসলো। চারদিকে ভাজা পোড়া খাবারের গন্ধে মম্ম করছে। হাজারো দোকানে মেলা একদম জমজমাট। হৃদি আর শুভ্রা তো মেলায় ঢুকেই এক দৌলে একটা কসমেটিক্সের দোকানে চলে আসলো। মিহি আর পাখি গেল অন্য দোকানে। তাদের পেছনে পাহারা দিতে গেল তুর্য আর রিফাত। এদিকে হৃদি আর শুভ্রর পেছনে জমদূতের মতো ঈশান আর শুভ্র দাঁড়িয়ে আছে। হৃদি তো দোকানে ঢুকেই প্রথমেই একজোড়া সুন্দর মাথার টিকলি পছন্দ করে ফেলল। সে দোকানের আয়নার সামনে দাঁড়ালো টিকলিটা পরে দেখার জন্য। খুব যত্ন করে টিকলিটা কপালে বসানোর চেষ্টা করছে, কিন্তু আয়নাটা একটু উঁচুতে হওয়ায় সে কিছুতেই ঠিকঠাক পড়তে পারছে না। ওর মনে হচ্ছে একবার লাফ দিয়ে পড়ে ফেলি, কিন্তু চারপাশে এত মানুষ দেখে সেই সাহস পাচ্ছে না। এভাবে কিছুক্ষণ দস্তদস্তি করার পর হঠাৎ হৃদি অনুভব করল কেউ একজন ওকে দুই বগলে ধরে শূন্যে তুলে ধরেছে। হৃদি চরম অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুভ্র। শুভ্র নির্বিকার মুখে বলল, তাড়াতাড়ি দেখ, তোর এই ভুটকি শরীরকে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। হৃদি শুভ্রর কথা কানেই তুলল না। কোনো উত্তর না দিয়ে আয়না দেখে চটপট সুন্দর করে টিকলিটা পরে ফেলল। কাজ শেষ হতেই শুভ্র ওকে নিচে নামিয়ে দিল। হৃদি এবার শুভ্রর দিকে ঘুরে দাঁড়িয়ে আহ্লাদি গলায় বলল, কেমন লাগছে? সুন্দর লাগছে না আমায়? শুভ্র এক পলক নির্লিপ্ত চোখে তাকালো। তারপর দেখল টিকলিটা একটু তেড়া হয়ে আছে। ও হাত বাড়িয়ে খুব যত্ন করে টিকলিটা সোজা করে দিল। ভালো করে খুঁটিয়ে দেখে বলল, খারাপ লাগছে না, ভালোই লাগছে। হৃদি সাথে সাথে গাল ফুলিয়ে অভিমানে বলল, তার মানে কি খুব বেশি ভালো লাগছে না? শুভ্র স্বাভাবিক গলায় বলল, আমার কাছে তোকে ন্যাচারালি বেশি ভালো লাগে। এসব আজগুবি জিনিসপত্র পড়লে আমার বিরক্ত লাগে। হৃদি মুহূর্তের মধ্যে রাগে আগুন হয়ে গেল। সে ঝট করে মাথা থেকে টিকলিটা খুলে আগের জায়গায় ছুঁড়ে মারতে মারতে বলল, ধুর, নেবই না। বলেই হৃদি গাল ফুলিয়ে অভিমানে গটগট করে অন্য পাশের একটা দোকানে চলে গেল।
শুভ্র আড়ালে একটু আলতো হাসল। হৃদির এই বাচ্চাদের মতো রাগ ওর বেশ লাগে। ও নিঃশব্দে হৃদির ফেলে রাখা সেই টিকলিজোড়া কিনে পকেটে ঢুকিয়ে রাখল, যেন খুব মূল্যবান কোনো সম্পদ। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ঈশান, তুমি শুভ্রের পেছনে থাকো, আমি হৃদের পিছিয়ে যাচ্ছে। ঈশান তেড়া করে ভ্রু নাচিয়ে সায় দিল। শুভ্র সরাসরি গিয়ে হৃদির ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়াল। হৃদি তখন মুখ ভার করে হাতের একগাদা ব্রেসলেট ওলটপালট করে দেখছে। এদিকে শুভ্রা পড়েছে মহাবিপদে। কাঁচের চুড়ি পছন্দ করতে গিয়ে ও হিমশিম খাচ্ছে, কোনোটাতেই মন ভরছে না। হঠাৎ দোকানের এক কোণে একজোড়া আকাশি রঙের রেশমি চুড়ির দিকে ওর চোখ আটকে গেল। ও তড়িঘড়ি করে চুড়িগুলো হাতে পড়ে হাতটা নেড়েচেড়ে দেখতে লাগল। ঠিক তখনই পেছন থেকে এক জোরালো কণ্ঠ ভেসে এলো, খুব সুন্দর লাগছে। শুভ্রা চমকে ঘাড় ঘুরিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে। ও নিজের হাতটা ঈশানের চোখের সামনে নাচিয়ে উৎসুক হয়ে বলল, সত্যি ঈশান ভাইয়া, ভালো লাগছে তো? ঈশান নির্লিপ্তভাবে বলল। শুভ্রার এবার আর কোনো রাগঢাক না রেখে সরাসরি আবদার করে বসল, তাহলে এটা আমাকে কিনে দেন। ঈশান একটু ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বলল, আমি? শুভ্রা ঠোঁট উল্টে অসহায় ভঙ্গিতে বলল, হ্যাঁ, ভাইয়া তো আমাকে ফেলে ওদিকে চলে গেল, আর আমার কাছে তো এখন টাকা নাই। ঈশান কিছুক্ষণ পাথর হয়ে শুভ্রার মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে শুভ্রা ভাবল লোকটা হয়তো তাকে কিনে দেবে না। ওর মনটা মুহূর্তেই দমে গেল। ও চুপচাপ চুড়িগুলো খুলে সুন্দর করে তাকে রেখে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করল। ঈশানের ঘোর যখন কাটল, ও দেখল শুভ্রা অনেক দূর চলে গেছে। ও তড়িঘড়ি করে চুড়িগুলো কিনে নিয়ে শুভ্রার পেছনে পাগলের মতো ছুটল। এদিকে শুভ্রা অভিমানে মুখ কালো করে মেলার ভিড় ঠেলে যেদিকে চোখ যায় সেদিকেই হাঁটছে। পেছন থেকে ঈশান বারবার শুভ্রা শুভ্রা বলে গলা ফাটিয়ে ডাকছে, কিন্তু অভিমানী শুভ্রা একবারও পেছনে তাকাচ্ছে না। ঈশান অনেক কষ্টে ভিড় ঠেলে দৌড়ে শুভ্রার সামনে গিয়ে পথ আগলে দাঁড়াল। তারপর একটু মেকি রাগ দেখিয়ে বলল, কখন থেকে ডাকছি, কানে কি তুলা দিয়েছ, শুনতে পাও না? শুভ্রা ওর দিকে একবার অবহেলার চোখে তাকিয়ে কোনো জবাব দিল না। ও পাশ কাটিয়ে আবার গটগট করে হাঁটা দিল। শুভ্রার এই অবহেলা দেখে ঈশানের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠল। ঈশান শুভ্রার ঠিক পেছনে পেছনে হাঁটতে হাঁটতে একটু তেড়া সুরে বলল, এই যে মহারানী, আমার কাছে কিন্তু এত রাগ মোটেও পছন্দ না। শুভ্রা তবুও কোনো উত্তর দিল না। গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে নিজের মেজাজে গটগট করে সামনের দিকে যেতে লাগল। মেলার ভিড় কাটিয়ে একটু ফাঁকা মতো জায়গায় আসতেই ঈশান এক লাফে সামনে গিয়ে দাঁড়াল। পকেট থেকে চুড়ির প্যাকেটটা বের করে শুভ্রার চোখের সামনে ধরে বলল, এই নেন আপনার চুড়ি, এখন দয়া করে রাগটা ভাঙুন তো। আকাশি রঙের চুড়িগুলো দেখে শুভ্রায় চোখের কোণে খুশির ঝিলিক খেলে গেলেও পরক্ষণেই আবার মুখ শক্ত করে ফেলল। ও জেদ দেখিয়ে ঈশানের হাতে চুড়িগুলো ঠেলে দিয়ে বলল, লাগবে না, রেখে আসেন যেখানে ছিল। ঈশান এবার সত্যি বেশ বিরক্ত হল। কিছুক্ষণ আগে এই চুড়িগুলোর জন্য মেয়েটা প্রায় কেঁদেই দিচ্ছিল, আর এখন কেনার পর বলছে লাগবে না। ঈশান এবার আর কোনো কথা না বাড়িয়ে বেশ সাহসের সাথে শুভ্রার নরম হাতটা খপ করে ধরে ফেলল। শুভ্রা চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান আরও শক্ত করে ধরল। তারপর এক হাতে চুড়ির প্যাকেট ছিঁড়ে একটা একটা করে রেশমি চুড়ি শুভ্রার হাতে পরিয়ে দিতে দিতে গম্ভীর কিন্তু মায়াবী স্বরে বলল, এই নাও, পুড়িয়ে দিয়েছি। এখন তুমি এগুলো ভেঙে ফেলবে নাকি ফেলে দিবে নাকি ফেরত দিয়ে আসবে সেটা তোমার ইচ্ছে, কিন্তু দয়া করে এইভাবে রাগ করে থেকো না। ঈশানের তপ্ত হাতের স্পর্শ আর ওর চোখের ওই স্থির চাউনিতে শুভ্রা একদম থমকে গেল। ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, বরং স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান যখন পরম মমতায় ওর ফর্সা হাতে আকাশি চুড়িগুলো পরাচ্ছিল, শুভ্রার মনে হলো ওর সব অভিমান যেন ওই রেশমি সুতোর টানে কোথাও হারিয়ে যাচ্ছে। মেলার হাজারো শোরগোলের মাঝেও শুভ্রা শুধু ঈশানের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। চুড়িগুলো পরা শেষ হলে শুভ্রা মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে তখন অজানাই এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে হৃদি রাগ করে একবার ওই দোকানে আবার অন্য দোকানে হুটহাট করে যাচ্ছে, আর তার ঠিক পিছে পকেটে দুই হাত ঠুকিয়ে ছায়ার মতো শুভ্র হেঁটে বেড়াচ্ছে। এক পলকের জন্য ও হৃদির পিছু ছাড়ছে না। হৃদিও আসলে ইচ্ছে করেই এমনটা করছে। শুভ্রকে এভাবে মেলা জুড়ে নাকে খদ দিয়ে ঘোরাতে ওর ভীষণ ভালো লাগছে। একসময় শুভ্র সত্যিই বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বলল, কিছু কিনলে কিন, না কিনলে চল এখান থেকে।
হৃদি ঠোঁট বাঁকিয়ে অবহেলার সুরে বলল, নিজেও তো পারেন কিছু কিনে দিতে, নাকি কিপটামো করবেন? ওহো, ভুলেই তো গিয়েছিলাম, আপনি তো একটা কিপটুস। শুভ্র দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে বলল, ফালতু কথা একদম বলবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। কিনে বে, বল, আমি কিনে দিচ্ছি। হৃদি একটুও না দমে ফিক করে হেসে দিয়ে বলল, দাঁত কিনে দিন, কারণ আপনি এই পর্যন্ত থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো বলতে বলতে আমার সব দাঁত ফেলে দিয়েছেন। এখন নতুন করে দাঁতই কিনে দেন। শুভ্রের মুখে স্পষ্ট বিরক্তির ভাঁজ ফুটে উঠল। ও মনে মনে ভাবছে, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। এদিকে শুভ্রের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদি মনে মনে বেশ মজা নিচ্ছে। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, ফার্স্ট আমি বাদ দিয়ে কি নিবি তাড়াতাড়ি নে। হৃদি এবার একটু ভাব নিয়ে একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র ওর পেছনে দাঁড়িয়ে গম্ভীর মুখে হাতঘড়ির দিকে তাকাচ্ছে, যেন ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হৃদি আর চোখে শুভ্রকে একবার দেখে নিয়ে মনে মনে হাসল। আজ এই হিটলারকে ও মেলা ঘুরিয়েই ছাড়বে। মেলার ভিড় আর হইচইয়ের মাঝে ওদের এই খুনসুটি যেন এক অন্যরকম মাত্রা যোগ করল। শুভ্রর কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও হৃদির দিক থেকে সে চোখ সরাচ্ছে না, যেন এক মুহূর্ত চোখের আড়াল করলেই হৃদি কোনো নতুন ঝামেলা পাকিয়ে বসবে। মেলার ভিড় আর শোরগোলের মাঝেই হঠাৎ শুভ্রর ফোনে একটা কল এলো। স্ক্রিনে অফিসের ম্যানেজারের নামটা ভেসে উঠতেই শুভ্রের বিরক্তির সীমা রইল না। ও কপালে ভাঁজ ফেলে তড়িঘড়ি করে ফোনটা পকেটে ভরল। পরক্ষণেই কোনো কথা না বলে হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে টানতে টানতে ভিড় ঠেলে রাবেয়া, এহসান, ইমন আর সাহেরা চৌধুরীর কাছে নিয়ে গেল। মুরব্বীদের কাছে হৃদিকে এক প্রকার সোপর্দ করে দিয়ে শুভ্র তপ্ত চোখে হৃদির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, শোন, অফিস থেকে জরুরি কল আসছে, কথা বলার জন্য আমাকে একটু দূরে যেতে হবে। তুই আম্মু আর ফবিদের সাথেই থাকবি, খবরদার এখন থেকে যদি এক পা নড়িস তবে তোর পা একদম গুঁড়ো করে ফেলবো। কথাটা বলেই হৃদির কোনো উত্তরের তোয়াক্কা না করে শুভ্র ঝড়ের বেগে মেলার ভিড়ের মাঝে মিলিয়ে গেল। হৃদি একদম অসহায় আর করুণ চোখে সেদিকে তাকিয়ে রইল। ওর আম্মু আর মামিরা তখন মহা ব্যস্ত থালা বাসন আর হাঁড়ি পাতিলের দোকানে দরদাম নিয়ে। হৃদি মনে মনে গালি দিল, ধুত্তর, আসলাম মেলায় ঘুরতে, মজার মজার খাবার খেতে, আর এখন আমাকে পাহারা দিতে হচ্ছে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। ওর মনটা মুহূর্তেই তিতা হয়ে গেল। মন খারাপ করে হৃদি যখন চুপচাপ একপাশে দাঁড়িয়ে নখ খুঁড়ছিল, ঠিক তখনই পাশ থেকে এক চেনা কণ্ঠ ভেসে এলো। আরে হৃদি না? হৃদি মুখ তুলে তাকাতেই দেখল সামনে রাসেল দাঁড়িয়ে। রাসেল হৃদিকে আপাদমস্তক একবার দেখে নিয়ে মুগ্ধ স্বরে বলে উঠল, ওয়াও, শাড়ি পরেছ, তোমাকে তো আজ দারুণ মায়াবী লাগছে হৃদি। রাসেলকে এই মেলায় দেখে হৃদি বেশ অবাক হলো। ও হালকা একটু ম্লান হেসে সৌজন্যের খাতিরে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি এখানে? রাসেল হেসে উত্তর দিল, অবাক হচ্ছ তো? আসলে প্রতিবারই আমি এই মেলায় আসি, কিন্তু এবার এসেছি হুট করে তোমার দেখা পেয়ে যাব সেটা ভাবতেও পারিনি। তা তুমি মেলায় না ঘুরে মরা মানুষের মতো এখানে একলা দাঁড়িয়ে আছো কেন? বাকিরা কই? শুভ্রা, মিহি, পাখি, ওরা সব কোথায়? হৃদি এক মুহূর্তের জন্য শুভ্র দেওয়া সেই রক্তচক্ষু আর হাড়গোড় গুঁড়ো করার হুমকির কথা ভাবল। তারপর মুখটা আরও ভার করে নিচু স্বরে বলল, ওরা যে কোন দিকে ঘুরতে গেছে আমি নিজেও জানি না। রাসেল বেশ উৎসাহী গলায় বলল, ও আচ্ছা, একলা দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমি তোমাকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। হৃদি আতকে উঠে সাথে সাথে আমতা আমতা করে বলল, না না ভাই, আমি ঠিক আছি, আমার ঘুরতে হবে না, আমি এখানেই থাকি। কিন্তু রাসেল যেন শোনার মতো ছেলেই না। সে হৃদির কোনো ওজোর আপত্তি বা দ্বিধার তোয়াক্কা না করেই ওর হাতটা খপ করে ধরে ফেলল। হাতের শক্ত মুঠোয় হৃদিকে এক প্রকার হ্যাঁচকা টান দিয়ে বলল, আরে চলো তো, মেলায় এসে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে আছে নাকি? হৃদি এবার সত্যি ঘাবড়ে গেল। শুভ্র সেই রক্তচক্ষু আর পা গুঁড়ো করে দেওয়ার হুমকিটা ওর চোখের সামনে সিনেমার মতো ভাসছে। ও ছটফট করে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না না ভাইয়া, আমি যাব না, হাত ছাড়েন প্লিজ, আম্মু আমাকে কোথাও যেতে দিবে না। রাসেল এবার মোক্ষম চাল চালল। সে সরাসরি রাবেয়া আহসানের দিকে তাকিয়ে বেশ বিনয়ের সাথে বলল, খালা, হৃদি তো এখানে একলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আমি ওকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি, বেশিক্ষণ লাগবে না, কথা দিচ্ছি, একটু পরেই ফেরত দিয়ে যাব। রাবেয়া আহসান তখন হাঁড়ি পাতিলের দরদামে মগ্ন। তিনি রাসেলের দিকে একবার তাকিয়ে আশ্বস্ত হয়ে বললেন, আচ্ছা বাবা, নিয়ে যা, তবে সাবধানে, মেলায় যা বখাটে ছেলেদের ভিড়, দেখিস আবার কোনো অঘটন না ঘটে।
মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে হৃদি এবার একদম কুঁকড়ে গেল। ও আবারও না যাব না বলে রাসেলের শক্ত মুঠো থেকে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু রাসেলের গায়ের জোরের কাছে ও পেরে উঠল না। রাসেল এক প্রকার জোর করেই ওকে ভিড়ের গহিনী টেনে নিয়ে রওনা দিল। হৃদি শুধু মনে মনে দোয়া পড়তে লাগল, শুভ যেন এই দৃশ্য কোনোভাবেই দেখে না ফেলে। দেখলেই মেলায় আজ হুলুস্থুল কাণ্ড ঘটে যাবে। চারপাশে মেলার তীব্র হট্টগোল, ধুলোবালি আর মানুষের ঠেলাঠেলি। তার মাঝে হৃদি অনিচ্ছা সত্ত্বেও রাসেলের সাথে সামনের দিকে এগোতে লাগল। রাসেলের শক্ত হাতের ধরায় হৃদির কবজিটা লাল হয়ে উঠছে, কিন্তু রাসেলের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে হৃদিকে নিয়ে মেলার জাঁকজমকপূর্ণ অংশটার দিকে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে গেল। শুভ্র মেলা থেকে খানিকটা দূরে একটা বড় বটগাছের নিচে নিরিবিলি ছায়া ঘেরা জায়গায় এসে দাঁড়ালো। মেলার হট্টগোল এখান থেকে বেশ অস্পষ্ট শোনা যাচ্ছে। ও গম্ভীর মুখে ফোন বের করে ম্যানেজারকে কল দিল। শুভ্রর গলার স্বরে এক মুহূর্তেই অফিসের বসের সেই রাশভারী ব্যক্তিত্ব ফুটে উঠল। কয়েক সেকেন্ড পরে রিসিভ হলো। ম্যানেজার ওপাশ থেকে বেশ বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, ডিস্টার্ব করার জন্য দুঃখিত, তবে একটা জরুরি খবর ছিল। শুভ্র একদম নির্লিপ্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, কাজের কথা বলুন। ম্যানেজার হেসে মুখে বলল, স্যার, সব পেপারস রেডি। খুশির খবর হলো অফিসের ওই বড় ডিলটা ফাইনাল হয়ে গেছে, ওরা আমাদের প্রস্তাবে রাজি। শুভ্রর মুখে কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, একদম পেশাদার ভঙ্গিতে বলল, দ্যাটস গুড। তাহলে নেক্সট প্রসেস কি? ম্যানেজার এবার একটু ইতস্তত করে বলল, স্যার, এই প্রজেক্টের কন্ট্রাক্ট সাইন করার জন্য আপনাকে একবার সশরীরে দেশের বাইরে যেতে হবে, ওরা আপনার উপস্থিতি চাচ্ছে। শুভ্র ভ্রুকুচকে একটু গম্ভীর হয়ে জানতে চাইল, লোকেশন কোথায়? উত্তর দিল, বস, কুয়েত যেতে হবে আপনাকে, ওরা সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় পরিস্থিতিটা চিন্তা করল। তারপর শান্ত গলায় বলল, ঠিক আছে, সব পেপারস রেডি রাখো, আমি ফিরে এসে চেক করে ডেট জানাবো।